নমস্কার, দাওয়ালে আপনাদের স্বাগত। আজকে দিল্লিতে নীতি আয়োগের বৈঠক ছিল। সেই বৈঠকে 31 জন মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাননি। আর এই নিয়ে রাজনৈতিক পারদ চড়েছে। অনেকেই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় না গিয়ে ভুল করেছেন এবং রাজ্যের জন্য একটা বড় ক্ষতি। সত্যি কি ক্ষতি, এই নিয়ে আজকে আলোচনা। আমার সঙ্গে রয়েছে শঙ্খদীপ দাস। শঙ্খদা, একটা বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় যাননি দিল্লিতে মোদির ডাকা বৈঠকে। অনেকেই বলছেন বড় ক্ষতি হলো রাজ্যের, সত্যি কি তাই? না, দেখো রফিক, এই যে প্রধানমন্ত্রী আজকে নীতি আয়োগের বৈঠক থেকে যেমন বলেছেন যে কেন্দ্র এবং রাজ্য একটা টিম ইন্ডিয়ার মতো কাজ করতে হবে এবং সমষ্টিগতভাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় একটা কোঅপারেটিভ ফেডারেলিজম, মানে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামো ব্যবস্থায় সবাই মিলে একসাথে একটা টিম ইন্ডিয়ার মতো কাজ করতে হবে। এটা শুনলে অ্যাপারেন্টলি মনে হতে পারে যে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় না যাওয়ার কারণে ওয়েস্ট বেঙ্গল এই টিম থেকে বাদ পড়ে গেল? তাই অনেকের মনে দুশ্চিন্তা হতে পারে, তাহলে তো পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে না, তাহলে তো পশ্চিমবঙ্গ পিছিয়ে যেতে পারে। ঠিক, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আজকে নীতি আয়োগের বৈঠকে হলোটা কি, সেটা নিয়ে অনেকে তো যারা এইটা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, ঠিক আছে, বা রাজনৈতিকভাবে ধরো বিজেপি যে বলছে যে নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন না, পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে, তো বিজেপি কি এক্সপ্লেন করতে পারবে যে পশ্চিমবঙ্গ না যাওয়ায় কেন পিছিয়ে যাচ্ছে? আজকে নীতি আয়োগের বৈঠকে আমরা কি দেখলাম? বলা হলো যে 2047 সালে একটা বিকশিত ভারত হবে, বিকশিত ভারতের জন্য বিকশিত রাজ্য। ঠিক ঠিক 2047 সালে এই নেতারা তো কেউ থাকবেন না। একদমই তাই। এমন একটা দীর্ঘমেয়াদী, মানে আগামী 22 বছরের জন্য একটা যোজনা, সেখানে লং টার্মে এটা কেউ এক্সিস্ট করে না। তার ফলে লং টার্ম গোলটার আগে শর্ট টার্ম গোলটা কি? ঠিক, এবং সেই আলোচনাটা কোথা থেকে উঠে আসছে? 2047 সালে বিকশিত ভারতবর্ষ হবে, এটা হচ্ছে দিল্লি থেকে চাপিয়ে দেওয়া একটা আইডিয়া। মনে রাখতে হবে যে ইন্ডিয়া হচ্ছে, ভারতবর্ষ হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় রাজ্যগুলোকে নিয়ে একটা দেশ। এটা বৈচিত্র্য ভরা রাজ্য, যেখানে আগে প্ল্যানিং কমিশনে আলোচনায় বলা হতো যে যেহেতু সবার জুতোর পায়ের সাইজ এক নয়, তার ফলে দিল্লি থেকে একটা কমন জুতোর সাইজ দেওয়া যাবে না, ঠিক করে দেওয়া যাবে না যে সবাই মিলে 8 নম্বর সাইজের জুতো পরবে। কারণ সিকিমের জুতোর সাইজ হয়তো 5 নম্বর, পশ্চিমবঙ্গের 8 নম্বর, উত্তরপ্রদেশের 9 নম্বর, ঠিক আছে, তামিলনাড়ুর 7 নম্বর। তো তুমি যখন দিল্লি থেকে বলে দিচ্ছ 2047 সাল একটা ভারতবর্ষ বিকশিত দেশ হবে, তার জন্য বিকশিত স্টেট তৈরি করতে হবে, তো এটা তো একটা তো ওপর থেকে চাপিয়ে দেওয়া একটা আর্গুমেন্ট। নিচ থেকে উঠে আসা আর্গুমেন্ট কোথায়? স্টেটের ডাইরেক্ট পার্টিসিপেশনটা কোথায়? একটা এজেন্ডা ফিক্স করে দিচ্ছ, দিয়ে বলছো তুমি তোমার আইডিয়া দাও ওই গোলের লক্ষ্যে। কিন্তু স্টেটের শর্ট টার্ম গোলটা আমি জানতে চাইছি কি, স্টেট কি লক্ষ্য নিয়ে চলছে, স্টেট কিভাবে বিকশিত হতে চাইছে, স্টেটের নিজেদের যে ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট রয়েছে তার মধ্যে স্টেট কিভাবে গুছিয়ে উঠতে চাইছে, সেই আলোচনা কি হচ্ছে? তারপরে নরেন্দ্র মোদী কেন্দ্রে সরকার গঠনের পরেই 2014 সালে প্ল্যানিং কমিশন ভেঙে দিয়ে নীতি আয়োগ তৈরি করেন, একটা থিঙ্ক ট্যাঙ্ক। কিন্তু গত এই 10-11 বছরে নীতি আয়োগের কোন নীতি নিয়ে কেন্দ্র সেগুলোকে ঠিকঠাক ইমপ্লিমেন্ট করতে পেরেছে? তার কি কোনো খতিয়ান আছে? সুতরাং এটা একটা বায়বীয় ব্যাপার যে নীতি আয়োগের বৈঠকে না গেলে বোধহয় বড় ক্ষতি হয়ে গেল। আমার এখানে একটা প্রশ্ন আছে, নীতি আয়োগের বৈঠকে হয় কি, মানে অনেকেই জানেন না নীতি আয়োগের বৈঠক ডাকেন, এই যে আজকে যে নীতি আয়োগে যে কাউন্সিলের মিটিং আজকে, এইটা অনেকটাই অর্নামেন্টাল মিটিং, ঠিক আছে। এখানে স্টেটের চিফ মিনিস্টাররা যান, তারা গিয়ে তাদের নীতিগত অবস্থান ব্যাখ্যা করেন এবং স্টেটের রিকোয়ারমেন্টের কথা বলেন। এইখানে কিন্তু এজেন্ডা ধরে, মানে ওই নিড বেসড কোন স্টেটের কি দরকার সেটা ধরে ইস্যু ভিত্তিক আলোচনা হয় না, যেটা প্ল্যানিং কমিশনে কি হতো এক সময়। প্ল্যানিং কমিশন তো নিচে থেকে তুলে আনতো, মানে ধরো স্টেটের কোন জায়গায় ডেভেলপমেন্টের দরকার, সেই জায়গা থেকে ডিসকাশনটাকে তুলে নিয়ে এসে ওপরের দিকে একটা যোজনা তৈরি করা, সেটা প্ল্যানিং কমিশনের ভূমিকা ছিল। সেই ভূমিকাটাকেই আজকে নীতি আয়োগ পালন করছে, এটা নিয়ে একটা কোয়েশ্চেন রয়েছে। আবার এই কোয়েশ্চেনও রয়েছে নীতি আয়োগ এমন ওভার অ্যাম্বিশাস, এটা আমার কথা নয়, বিভিন্ন পত্রপত্রিকাতেই প্রকাশিত, নীতি আয়োগ এমন ওভার অ্যাম্বিশাস একটা আইডিয়া বলছে যেগুলো মিনিস্ট্রি বলছে ইমপ্লিমেন্টেবল নয়। মানে
বাস্তবসম্মত না, প্র্যাগম্যাটিক ওয়েতে এই মুহূর্তে ইমপ্লিমেন্টেবল নয়। তো আমাদের আলোচনাটা ছড়িয়ে যাচ্ছে, আমরা ফোকাস করি বরঞ্চ যে স্টেটের পাওয়া না পাওয়ার ব্যাপারটা। আমি যেটা বলতে চাইছিলাম যে 2014 সালে প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে বললেন যে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। আমরা কি গত 10 বছরে একটা সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা দেখেছি? শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয়, অপোজিশন রুলগুলো স্টেটগুলোর ক্ষেত্রে। এই যে তামিলনাড়ুতে, কেরালায়, পশ্চিমবঙ্গে যারা রাজ্যপাল বসে আছেন, যাদের একটা সাংবিধানিক একটা অনারারি পোস্ট আর কি, তাদের যেরকম হাইপার অ্যাক্টিভিজম, সেটা প্রায় দিল্লির একটা মানে দিল্লির দূত হয়ে কাজ করছেন তারা। তো সেটা কি সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় অবস্থার পার্ট? একদমই না। তো যখন নয়, তো বেসিক যে আস্থার সম্পর্কটা, সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামো বললে একটা আস্থা, একটা ট্রাস্টের জায়গায় বোঝায়। অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে, পলিটিক্যাল ওয়েতে জায়গা থেকে তো ডিফারেন্স অফ অপিনিয়ন থাকবেই, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা থেকে যে কোঅপারেশনটা, সেই কোঅপারেশনটাকে আমরা সব রাজ্যের সঙ্গে ইকুয়ালি দেখতে পাচ্ছি কেন্দ্রের সঙ্গে হচ্ছে? তা তো হচ্ছে না। তো সেই জায়গা থেকে স্টেটগুলোর ওভারওয়েলমিং পার্টিসিপেশনটাই তো এক্সপেক্ট করা একটা ভুল। ঠিক, কিন্তু তারপরেও একটা বিষয়, তারপরেও যে 31 জন মুখ্যমন্ত্রী গেলেন, সেখানে অন্যান্য দলের রয়েছে, কংগ্রেসের রয়েছে, ওমর আবদুল্লাহ নিজে গিয়েছেন কাশ্মীরের থেকে, উল্টো দিকে হচ্ছে আপনার ডিএমকে রয়েছে। তো সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বারবার যাচ্ছেন না নীতি আয়োগের বৈঠকে, এইটার মানে আসল কারণটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় কেন যাচ্ছেন না? এবং একটা বিষয় এখানে বলে রাখি, বারবার তিনি এই অভিযোগ করেন যে প্ল্যানিং কমিশনে আগে কথা বলা যেত রাজ্যের সম্পর্কে, নীতি আয়োগের কথা হচ্ছে শুনতে হয়, এই শুনতে আমি যাব না। এইটা নিয়ে তুমি কি বল? এইটাই তো আমি বলতে চাইছিলাম শুরু থেকে, বলতে চাইছিলাম যে নীতি আয়োগের অ্যাপ্রোচটাই হচ্ছে ওপর থেকে একটা আইডিয়া চাপিয়ে দেওয়া। ঠিক, রাজ্যের কাছ থেকে উঠে আসছে না ব্যাপারটা। 2047 সালের টার্গেট, স্টেটের টার্গেটটা কি? ওয়েস্ট বেঙ্গলে যদি আজকে আমি মানলাম যে বিভিন্ন কারণে ওয়েস্ট বেঙ্গলে, সেটা একটা আলাদা বিষয় যে 100 দিনে কাজের টাকা, আবাসের টাকা আসছে না, ফাসছে না, এসব নানা রকম বিষয় আছে। কিন্তু পশ্চিমবঙ্গের একটা বেসিক কনস্ট্যান্ট হচ্ছে যে একটা ফাইন্যান্সিয়াল একটা কনস্ট্যান্ট রয়েছে যে এত পরিমাণ ঋণের বোঝা। তো সেই ঋণের বোঝাটা, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে স্টেটটা কিভাবে বেরিয়ে আসবে, সেটা নিয়ে স্টেটের সঙ্গে সেন্টারের যে ডিসকাশন, সেই জায়গাটা কোথায়, ক্ষেত্রটা কোথায়? তার মানে কি পেরিনিয়ালি এই অবস্থাটা থাকবে? তাহলে এর রাস্তা বেরোবে কোথা থেকে? এইটা নিয়ে আলোচনা কি কোথাও করা হয়েছে? 2, আজকে যখন জেনারেল বাজেট পেশ হচ্ছে, এই 2000 মানুষের স্মৃতি খুব দুর্বল, আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি বলছি আমাদের জেনারেলি সবারই স্মৃতি দুর্বল, আমরা রিসেন্ট পাস্টের অনেক কিছু মনে রাখি না। কিছুদিন আগে আমাদের সাধারণ বাজেট পেশ হয়েছে কেন্দ্রের, তাতে দেখলাম যে বিহারের জন্য ঢালাও প্রজেক্ট, অন্ধ্রপ্রদেশের জন্য ঢালাও প্রজেক্ট। তাহলে বিহারের জন্য ঢালাও প্রজেক্টে আমার কোনো আপত্তি নেই। বিহার তো ভারতবর্ষের মধ্যে একটা রাজ্য, তারও তো ডেভেলপমেন্ট দরকার। কিন্তু বিহারের জন্য ঢালাও প্রজেক্ট, পশ্চিমবঙ্গের জন্য কিছু থাকবে না, পাঞ্জাবের জন্য কিছু নেই। আজকে মহারাষ্ট্র, আজকে তেলেঙ্গানা, তামিলনাড়ু কোথায়? কিন্তু তুমি আমার বলছো বিকশিত ভারত। তাহলে বিকশিত ভারত যদি বলি, তাহলে তো আমার সব স্টেটের কথাই মাথায় রাখতে হবে। আজকে বিহারে ইলেকশন আসছে বলে এই বাজেটটা হয়ে গেল বিহারের বাজেট, বা অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু যে আজকে আমার প্রধান শরিক দল কেন্দ্রে, সেই জন্য বাজেটে মোর ফোকাসড অন অন্ধ্রপ্রদেশ। তারপরে পলিটিক্যাল অ্যাপ্রোচ তো আছে। ঠিক এই কারণেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা পলিটিক্যাল অ্যাপ্রোচ আছে। কেন আছে? যে 2026 সালে ভোট আসছে। অতীতে আমরা দেখেছি যে বামেরা চিরকাল বঞ্চনার রাজনীতি করেছে, আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় জাননি এই একই কারণে। এটা বোধহয় পলিটিক্স রয়েছে যে কেন্দ্র তো বঞ্চনাই করছে, আমি কি করবোটা কি? ঠিক, উনি এই ন্যারেটিভটাই তুলে দিতে চান। আমি আজকে নীতি আয়োগের বৈঠকে গেলেও 100 দিনে কাজের শুরু হবে না, টাকা দেওয়া শুরু হবে না, তা আমি গিয়ে করবোটা কি? ওনার তো ন্যারেটিভ এটাই। ফলে উনি এই পলিটিক্সটা করতে চাইছেন। কেন্দ্র যে অবস্থানটা নিয়েছে সেইখান থেকে সুযোগ নিয়েই এটা উনি করছেন, যে টপ ডাউন অ্যাপ্রোচ, ওপর থেকে চাপিয়ে দেওয়া একটা। তো সেই জায়গায় উনি বলছেন আমার কথা বলার জায়গায় নেই। না, তুমি একটু আগে বলছিলে, সুকান্ত মজুমদার কিছুক্ষণ আগে বলছিলেন, আমি দেখছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় না গিয়ে বড় ক্ষতি করলেন নীতি আয়োগের বৈঠকে। মানে এই বিষয়টা
যেভাবে বারবার হাইলাইট করা হচ্ছে রাজ্যের ক্ষতি হচ্ছে, রাজ্যের ক্ষতি হচ্ছে, এটা তুমি কতটা সঙ্গত মনে করছো? এইটা দেখো, সুকান্ত মজুমদার যে কথাটা বলেছেন সেটা বিজেপি রাজ্য সভাপতি এবং কেন্দ্রের একজন প্রতিমন্ত্রী হিসেবে সুকান্ত মজুমদারের এই কথাটাই বলার কথা, ঠিক। তিনি আর কি বলবেন? কিন্তু আমি এক্সপেক্ট করব সুকান্ত মজুমদার অন্তত 1 ঘন্টা ধরে ব্যাখ্যা করুন যে গত 10 বছরে নীতি আয়োগ কি করেছে এবং নীতি আয়োগের সাথে পশ্চিমবঙ্গ সমন্বয় রাখলে কোন কোন সেক্টরে পশ্চিমবঙ্গের যে চাহিদার বিষয়গুলোকে নিয়ে নীতি আয়োগ নজর দিতে পারতো এবং সেখানে কি কোয়ালিটেটিভ ডিফারেন্স হতে পারতো। এই যে গোল গোল হাওয়ায় ভাসিয়ে দেওয়া কথা, এটাতে মানুষ কি বুঝবে? পশ্চিমবঙ্গ কত পরিমাণ ক্ষতি হলো পশ্চিমবঙ্গের, না গিয়ে কতটা ক্ষতি হলো সেটা তো বোঝাতে হবে। সেটা 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 শুধুমাত্র প্রেস কনফারেন্সে 10 মিনিটের বাইরে বোঝানো যাবে না, সেটা বোঝাতে হবে যে কি কোয়ালিটেটিভ ডিফারেন্স হয়ে গেল। নীতি আয়োগ গত 10 বছরে কি ট্রান্সফরমেশনাল জিনিস করে ফেলেছে, যেখান থেকে পশ্চিমবঙ্গ তাতে পার্ট না হয়ে কি ক্ষতি হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পার্ট নয় এরকম নয়, কিন্তু নীতি আয়োগ যখন চিফ সেক্রেটারি লেভেলে মিটিং ডাকেন তখন পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারিরা যান। এর আগে হরিকৃষ্ণ দ্বিবেদী গিয়েছিলেন, এখন মনোজ পন্থ যান। ফলে অফিসার্স লেভেলে যে কোঅপারেশন এবং কোঅর্ডিনেশন সেটা রয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন যাননি? কারণ উনি হয়তো একটা পলিটিক্যাল মেসেজ দিতে চান যে কেন্দ্র বঞ্চনা করছে, আর্থিক অবরোধ করছে, সেই জন্য আমি গিয়ে লাভটা কি? ওখান থেকে ওদের কথাই শুনতে হবে, আমার কোনো কথা শোনা যাবে না। কিন্তু একটা বিষয়, মানে এটা অনেকেই বলে, ওড়িশার মুখ্যমন্ত্রী যখন ছিলেন নবীন পট্টনায়ক, সেখানে ঝড় হলে বা প্রাকৃতিক দুর্যোগ হলে সেখানে একটা বড় প্যাকেজ দিত কেন্দ্র, কিন্তু পশ্চিমবঙ্গে প্যাকেজ দেওয়া হয় না, দিনের পর দিন সেই টাকা ঝুলিয়ে রাখা হয়। তার জন্য অনেকে মনে করেন যে কেন্দ্রের সঙ্গে যে রাজ্যের যে সম্পর্ক, সেই সম্পর্ক মেনটেন করেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে আজকে গেলেন না বা যাচ্ছেন না, নবীন পট্টনায়ক তো বিজেপির সাথে মানে জোটে না থেকেও বিজেপির সাথে বরাবর সুসম্পর্ক রেখে চলেছে এবং বিজেপিকে বিভিন্ন সময় রাজনৈতিকভাবে সাহায্য করেছে নবীন পট্টনায়ক, তার পুরস্কার পেয়েছে নবীন পট্টনায়ক। তুমি বলছো যে এই যে না যাওয়া, কেন্দ্রের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া, তাতে কি কেন্দ্রের সাথে সম্পর্ক ভালো হয়ে থেকেই বা পশ্চিমবঙ্গে হয়েছে নাকি? আজকে এই যে 100 দিনের কাজের টাকা বন্ধ, আমি ধরে নিলাম পশ্চিমবঙ্গেই দায়ী এর জন্য, যে এখানে কিছু অংশে দুর্নীতি হয়েছে, টাকা লুট হয়েছে এবং তার কোনো হিসেব নেই এবং সেই কারণে কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে। কিন্তু 100 দিনের কাজ সেটা হচ্ছে একটা রোজগার গ্যারান্টি, মানুষের কাজের যে অধিকার সেটাকে একটা আইনি স্বীকৃতি দেওয়া। তো এটা তো একটা ব্রড একটা পারপাসে তৈরি হয়েছিল। যখন 100 দিনের কাজের নীতি খসড়া হয় তখন কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রী ছিলেন রঘুবংশ প্রসাদ যাদব। আমি তখন দিল্লিতে সাংবাদিকতা করার সময় আমার রঘুবংশ প্রসাদ যাদবের সাথে আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং আমি সামনে থেকে দেখেছি যে কিভাবে যে পুরো 100 দিনের কাজের বাস্তবায়ন হয়েছে প্রকল্পের। তখন রঘুবংশ বলতেন যে এখানে অনেকগুলো টাকা চুরি হবে, কিন্তু তা বলে প্রজেক্ট বন্ধ করা যাবে না। ঠিক আছে, তাহলে প্রজেক্ট যদি বন্ধ করি তাহলে যে 10টা লোক উপকার পাচ্ছিল সেই 10টা লোক উপকার পাবে না। কিন্তু পশ্চিমবঙ্গে এই যে 2 বছর হয়ে গেল যে 100 দিনের কাজের প্রোগ্রামে যে এই যে লক্ষ লক্ষ মানুষ কাজ পাচ্ছেন না, তার কোনো দায় নেই। শুধুমাত্র কেন্দ্র এবং রাজ্য, এই যে রাজ্য হিসেব দিতে পারছে না এবং কেন্দ্র চাইছে এই মতান্তরে এবং এই টানাপোড়েনেই বন্ধ থাকবে। সাফার করছে কারা? সাধারণ মানুষ। সাধারণ মানুষ যদি সাফার করে তার দায় কার? শুধুমাত্র রাজ্যের, কেন্দ্রের দায় নয়। কেন্দ্রের এখানে যখন 80% টাকা বা 90% টাকা কেন্দ্র দেয় তাহলে কেন্দ্রের কোনো দায় নেই। শুধু পলিটিক্যাল রিজনে শুধু রাজ্য কেন নিষেধ দেয়নি, এটা ধরে দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস, দশকের পর দশক এই প্রকল্প বন্ধ থাকবে, তাহলে সাফার করবে কারা? গ্রামে গঞ্জে মানুষ বলে সরকার মাই বাপ, মানে সরকার বাবা মার মতন। ঠিক। তাহলে যদি আজকে কারোর 8 জন সন্তান থাকে, তার মধ্যে যদি 2 জন সন্তান বা 4 জন সন্তান যদি কিছু খাবার দাবার চুরি করে খেয়ে ফেলে, তাহলে বাবা মা কি বাকি সবার খাবার বন্ধ করে দেয়? ঠিক, একদম নয়, তাই না? তাই চুরির রাস্তাটা বন্ধ করে দেয়, কিন্তু খাবার দাওয়াটা তো চালিয়ে যেতে চায়। তো সেই অ্যাপ্রোচটা কোথায়? একটা বিষয় ফলে যে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যে টিম ইন্ডিয়ার কথা বলা হচ্ছে, সেই জায়গাটা তো মৌলিকভাবেই খুব ভঙ্গুর। সেটা তো অনেকটাই লিপ সার্ভিস।
কিন্তু একটা বিষয় আজকের পরে এই না যাওয়া নিয়ে, যেহেতু অন্যান্য দলের মুখ্যমন্ত্রীরা গেছিলেন এই বৈঠকে, তাতে অনেকেই বলছে ইন্ডিয়া জোট, সেই জোটে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, উল্টো দিকে কংগ্রেস রয়েছে, ডিএমকে, অন্যান্য যে সমস্ত দলগুলো, তারা উপস্থিত হচ্ছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হচ্ছেন না। তাহলে ইন্ডিয়া জোটের মধ্যে কোনো রকম কোনো আলোচনা নেই বা কোনো রকম নিজেদের মধ্যে মানে একটা একই অবস্থানে পৌঁছানোর মতো জায়গা নেই। এইটা নিয়ে কি বলবে? দেখো, আমি তো বারবার করে বললাম যে এই যে আজকে মুখ্যমন্ত্রী না যাওয়া, এটা যেন পলিটিক্যাল রিজন থাকতে পারে। পশ্চিমবঙ্গে 2025 সালে ভোট আসছে, উনি বঞ্চনার অভিযোগে রাজনীতি করবেন, উনি হয়তো সেই কারণে যাননি। অতীতে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী যাননি। নীতিশ কুমার আজকে কেন্দ্রের মানে বিজেপির শরিক, অতীতে একটা সময় নীতিশ কুমারই যাননি। ঠিক, অতীতে একটা সময় নীতিশ কুমারই যাননি। আজকে জিএসটি নরেন্দ্র মোদী সরকারের জমানায় বাস্তবায়িত হয়েছে। অতীতে যখন কংগ্রেস জিএসটি বাস্তবায়িত করতে যাওয়ার জন্য বারবার জিএসটি কাউন্সিল মিটিং ডেকেছে, তখন নরেন্দ্র মোদী আসেননি। একটা বিষয় হচ্ছে একটা এই যে একটা মানে নীতি আয়োগ তৈরি হলো 2014 সালে, এর আগে যখন প্ল্যানিং কমিশন ছিল, এটা অনেকের জানার থাকবে যে এর আগে যারা মুখ্যমন্ত্রী ছিলেন তারা কি যেতেন এই প্ল্যানিং কমিশন? প্ল্যানিং কমিশন, এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের মিটিং হতো বিজ্ঞান ভবনে। সেই বিজ্ঞান ভবনে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের মিটিং আমি বহুবার কভার করেছি, যে সেইখানে চিফ মিনিস্টার যেতেন। আবার অনেক সময় হতো যে অনেকে যেতেও পারতেন না, কিন্তু মোটামুটি ভাবে চিফ মিনিস্টার যেতেন, সারাদিন ধরে আলোচনা চলতো। তো আমি যেটা বলতে চাইছি যে আজকের যে নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় না যাওয়াটা, এটা গেলেও যে পশ্চিমবঙ্গের বিশাল কিছু হয়ে যেত এরকম নয়, আবার না যাননি তাতে যে পশ্চিমবঙ্গ অনেক কিছু হারিয়ে ফেললো এরকমও নয়। এই যে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্র ব্যবস্থা বলে যে কথাটা বলা হচ্ছে টিম ইন্ডিয়া, সেটা এরকম দুম করে একটা মিটিং দিয়ে হবে না, সেটা সারা বছরের একটা প্রক্রিয়া, এক্সারসাইজ। তার জন্য নিবিড় সম্পর্ক থাকা উচিত এবং তার জন্য একটা বেসিক আস্থার সম্পর্ক থাকা উচিত প্রশাসনিক স্তরে। সেই জায়গায় যদি ঘাটতি হয়, তাহলে এই অর্নামেন্টাল মিটিংগুলোতে যাওয়া না যাওয়াতে গিয়েও কিছু হবে না, না গিয়েও কিছু হবে না। একদমই এখন দেখার বিষয়, আর কয়েকদিনের মধ্যে নরেন্দ্র মোদী তিনি আসবেন এ রাজ্যে, তখন তিনি মুখ খোলেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের না যাওয়া নিয়ে। আমাদের সেদিকে নজর থাকবে। আপনারা দেখুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে।